খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শুক্রবার 9 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আশা করি দ্রুত হিন্দুরা নিরাপত্তা পাবে। বাংলাদেশের নতুন প্রধান ইউনূসকে শুভেচ্ছা বার্তায় লিখলেন মোদি। মতাদর্শ ভিন্ন হলেও ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মান করতাম তাকে আমি। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারকে সমবেদনা জানালেন সুকান্ত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন মোহাম্মদ ইউনূস। কি পদক্ষেপ করতে চলেছেন হাসিনা? বড় তথ্য সামনে আনলেন ছেলে সজীব ওয়াজেদ জয়। রবীন্দ্রনাথের মূর্তি যারা ভাঙছে তারা জেনে রাখুন সমান প্রতিক্রিয়া হবে শুভেন্দু। বাংলাদেশ জুড়ে আক্রান্ত হিন্দুরা, রাস্তায় নেমে প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের এক বিশেষ দিন বলা যায়। এক অধ্যায়ের সমাপ্তি ঘটল গতকাল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান ঘটেছে। রাজ্যের বামপন্থীরা কার্যত অভিভাবকহীন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল দুপুরে ভিডিও বার্তায় সুকান্ত বলেন, এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোক সন্তপ্ত পরিবার আমাদের দলের তরফ থেকে সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। সুকান্তের কথা, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও বুদ্ধবাবুর প্রতি আলাদাই সম্মান ছিল তার মনে। তিনি বলেন, মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে তাকে আমি অত্যন্ত সম্মান করতাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক। এই কষ্টের সময় তার পরিবারকে ঈশ্বর যেন শক্তি প্রদান করেন। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল 8:20 নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। শোক প্রকাশ করেছেন বুদ্ধবাবুর গুণমুগ্ধ ভক্ত থেকে শুরু করে নানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। বুদ্ধবাবুর প্রয়াণের খবর পেয়েই তার বাসভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেন তিনি। লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি দুঃখিত বোধ করছি। এই শোকের সময় মিরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআইএম দলের সকল সদস্যা সমর্থক এবং তার সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বলে রাখি, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের তরফে জানানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ সংরক্ষণ করা হবে। আজ শুক্রবার বিকেল 4টের সময় শুরু হবে বুদ্ধবাবুর শেষ যাত্রা। এর আগে বেলা 11টা থেকে তার মরদেহ শায়িত থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে। মরণোত্তর দেহ দান করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে তার দেহ দান করা হবে বলে জানানো হয়েছে সিপিএম এর তরফে। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমরা এই ভিডিওটায় 3000 লাইক এবং 2000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন মোহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূসকে শপথ বাক্য পাঠ করান। নতুন দায়িত্ব নেয়ার জন্য ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউনূসের সঙ্গে 16 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। তার মধ্যে ছাত্র আন্দোলনের 2 বড় নেতা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদও আছেন। এছাড়াও নারী আন্দোলনের নেত্রী ফারিদা আক্তার থেকে শুরু করে অধ্যাপক বিধান রঞ্জন রায়রা আছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়। তিনি সেই প্রস্তাবে রাজি হয়ে প্যারিস থেকে শুক্রবারই বাংলাদেশে ফেরেন। এরপরই তিনি শপথ নিলেন। জানা গিয়েছে আপাতত যমুনা ভবন থেকেই সরকার পরিচালনা করবেন তিনি। তার সরকারি বাসভবন হবে এই সরকার ভবনই। তাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, নতুন দায়িত্ব নেয়ার জন্য মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাই। আমরা চাই বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত হোক। 2 দেশের মানুষের চাওয়া পাওয়ার কথা মাথায় রেখে ভারত বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।
মুক্তিযুদ্ধে জড়িত নাগরিকদের পরিবারের জন্ম বাংলাদেশে বিশেষ কোটায় ছিল। ওই সমস্ত পরিবারের সন্তানরা একটি বিশেষ সংরক্ষণ পেতেন। দীর্ঘদিন ধরে সেই কোটা প্রত্যাহারের দাবিতে আন্দোলন হয়েছে। বাংলাদেশ সরকার 2018 সালে ওই কোটা তুলে দেয়। পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলে আদালত আবারও কোটা ফিরিয়ে দেয়। এরপর গত কয়েক মাস নতুন করে আন্দোলন শুরু হয়। আবারও মামলা হয় বাংলাদেশের সুপ্রিম কোর্টে। সেখানে ছাত্রদের দাবি আংশিক মান্যতা পায়। তারপর আন্দোলন চলছিল। সাম্প্রতিক চীন সফর থেকে ফিরে এসে কোটা সম্পর্কে কিছু বিস্ফোরক মন্তব্য করেন হাসিনা। তার জেরে আবারও নতুন করে আগুন জ্বলে বাংলাদেশে। শেষমেশ 5ই আগস্ট প্রবল জনরোষের চাপে পদত্যাগ করে দেশ ছাড়েন মুজিব কন্যা। তার চলে যাওয়ার পর সেনার হাতে যায় বাংলাদেশের ভার। এবার গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে ক্ষমতার পালাবদল, তার জেরে ঘটে চলা হিন্দুদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে এবার পথে নেমে বিক্ষোভ দেখালো হিন্দু জাগরণ মঞ্চ। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ঘটে চলা নির্মম অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশনে পৌঁছে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের তরফে। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে আয়োজিত হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর ঘটে চলা একের পর এক অত্যাচারের ঘটনা প্রসঙ্গে আওয়াজ তোলেন সংগঠনের সদস্যরা। বাংলাদেশ হাই কমিশনের সামনে রাস্তা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের অছিলায় সংখ্যালঘু হিন্দুদের জীবন সম্পত্তি, নারীদের সম্ভ্রম বিপন্ন। সারা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চলছে অবাধে। প্রকাশ্যে খুন হতে হচ্ছে হিন্দুদের, চলছে মহিলাদের সম্ভ্রম লুট। এরই প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ দেখায় হিন্দু জাগরণ মঞ্চ। সেই সঙ্গে হিন্দুদের উপর ঘটে চলা অত্যাচারে কেন চুপ বুদ্ধিজীবীরা, তোলা হয় সেই প্রশ্ন। সেনা ও পুলিশের প্রচ্ছন্ন মদতেই চলছে এই ধরনের নারকীয় অত্যাচার বলেও দাবি করা হয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে। কোটা বিরোধী আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে বাংলাদেশ। পরিস্থিতি এতটাই সংকটে পৌঁছায় যে গত সোমবার তড়িঘড়ি দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালায় উন্মত্ত জনতা। হামলা করা হয় বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপরও। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ইস্কন মন্দির, কালী মন্দির, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। কয়েকদিনের মধ্যেই নিজের বয়ান পাল্টে ফেললেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিন তিনি বলেন, কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। গত সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে প্রবল গণবিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে কোন দেশে তিনি রাজনৈতিক আশ্রয় নেবেন তা নিয়ে জল্পনা ছড়ায়। যদিও তিনি কোন দেশে যাবেন সেই সিদ্ধান্ত এখনও জানা নেই। তবে জানা যাচ্ছে যে বর্তমানে ভারতে থাকলেও আজীবন ভারতে থাকবেন না হাসিনা। ব্রিটেন বা বেলারুশ বা রাশিয়ার মতো দেশে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তিনি। তবে এবার হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়ে দিলেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। এতে জল্পনা অন্যদিকে মোড় নিয়েছে। কিন্তু কয়েকদিন আগেই জয় বলেছিলেন শেখ হাসিনা অত্যন্ত হতাশ, তিনি আর দেশে ফিরবেন না। জয়ের দাবি, তিনি এই কথা বলেছিলেন ঠিকই, কিন্তু গত দুদিনে সারা দেশে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে তাতে পরিস্থিতি অনেক বদলে গেছে। জয় বলেন, এখন আমরা আমাদের জনগণকে একা ছেড়ে দেব না। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তর ও প্রাচীনতম রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন। বাংলাদেশের রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মূর্তি ও স্মারক ভাঙচুরের ঘটনায় তিনি ব্যথিত। যারা এই কাজ করছে তাদের প্রতিক্রিয়ার কথা স্মরণ করালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি বলেন, যারা ভাতা নিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছেন তারা 2031 সালের জন্য তৈরি হন, আরেকটা সুরাবর দিয়ে আসছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, পশ্চিমবঙ্গে যারা রাষ্ট্রবাদের পক্ষে, ভারতীয় সংস্কৃতির পক্ষে, যারা 15ই আগস্ট জাতীয় পতাকা তোলা আর জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন, তারা দয়া করে একটু সজাগ হন। আমরা গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি, লুটেরাদের দৃশ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজিত হওয়ার পরে আমরা এই মডেল দেখেছিলাম। তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন ভাতা তো পাই, আমার কি, তাদের বলবো 31 সালের জন্য প্রস্তুত হন। যদি আপনারা এখনো সজাগ না হন, আরেকটা সুরাবর্দির হাতে এই বাংলাও যাবে। শুভেন্দুবাবু বলেন, আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, ধর্ম আলাদা হলেও কিছু বিষয় আমাদের অবিভক্ত বঙ্গের একটা মেলবন্ধন ছিল, তার মধ্যে কবিগুরু সম্ভারটাও অন্যতম। সেই সম্ভার আজকে আক্রান্ত হয়েছে। আমরা দেখছি জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে।
সেখানে সব কিছুই নিশ্চিহ্ন করা হচ্ছে। এর শেষ তো আছে, এর আগেও তো আমরা এর ইতিহাস দেখেছি। নিউটন বলে গিয়েছেন প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ধর্মী প্রতিক্রিয়া রয়েছে। 22শে শ্রাবণ বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীদের দাদাগিরির অভিযোগ। রোগীকে হাসপাতালে দেখতে গিয়ে হেনস্থার শিকার হলেন রোগীর আত্মীয়রা। বুধবার এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। রোগীকে দেখতে যাওয়ায় প্রবেশপত্র ছিঁড়ে ফেলে হাসপাতালের কর্মীরা। জানা যায়, বীরভূমের রাজগ্রাম থেকে হাসিমা খাতুন নামে এক প্রসূতি হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ, হাসপাতালে রোগীকে দেখতে যাওয়ার জন্য হাসপাতাল থেকে দেয়া প্রবেশপত্র দেখান রোগীর আত্মীয়রা, কিন্তু রোগীর নাম হাসিমা খাতুনের পরিবর্তে তার ডাক নাম শিউটি খাতুন বলায় তাদের প্রবেশপত্র ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। আর এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং জেলে ভরার হুমকি দেওয়া হয় বলে দাবি রোগীর আত্মীয়দের। এই ঘটনায় ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়ে সংবাদ মাধ্যমের কর্মীরা। বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ রেখে দফায় দফায় বিক্ষোভে নামলেন হুগলির খানাকুলের বাসের চালক ও কর্মীরা। তাদের দাবি, রাস্তায় টোটো দৌরাত্ম্য বন্ধ করতে হবে, বাস ও টোটো চলাচলের আলাদা রাস্তা নির্দিষ্ট করতে হবে। এদিকে বাস চলাচল না করায় বৃহস্পতিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। জানা গিয়েছে, কয়েকদিন আগে খানাকুল বাসস্ট্যান্ড চত্বরে যাত্রী তোলাকে কেন্দ্র করে এক টোটো চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন 16/20 রুটের এক বাস চালক। অভিযোগ, বচসা বেশি দূর না গড়ালেও ওই বাস চালক বাস নিয়ে আরামবাগের মায়াপুরে পৌঁছালে ওই টোটো চালক দলবল নিয়ে বাসের চালক ও কর্মীদের বাস থেকে নামিয়ে মারধর করে। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে বাস কর্মীরা। দোষীর শাস্তি ও অবিলম্বে এলাকা জুড়ে টোটো চালকদের দাদাগিরির বিরুদ্ধে সরব হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় তারা। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ করে বিক্ষোভে নেমেছেন বাস কর্মীরা। পাল্টা টোটো চালকদের দাবি, বাস চালকদের সাথে তাদের কোনো বচসা নেই। প্রশাসন যেভাবে বলবে তারা সেভাবেই টোটো চালাতে রাজি, কিন্তু রুজির টানে টোটো চালাতে এসে তা বন্ধ হয়ে পড়লে তাদের সংসারও ভেসে যাবে বলে পাল্টা দাবি তুলেছেন টোটো চালকরা। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।